হাই, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাগ্রোল একাডেমির একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। এবং এই ভিডিও টিউটোরিয়াল হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেন অধ্যায়ের সিরিজ। এবং আজকে আমরা লেনদেন অধ্যায়ের দ্বিতীয় সেশন শুরু করব। সো আগের সেশন বা আগের ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপাদানগুলো বা হিসাব সমীকরণের উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হিসাব সমীকরণের বিভিন্ন খুঁটিনাটি অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু অ্যাকাউন্টিং টার্ম নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে যারা আপনারা এই ভিডিওটি এখন দেখবেন তাদের কাছে আমার অনুরোধ হলো, যদি আপনারা আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তবে আগের ভিডিওটি দেখার জন্য আমি আগের ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আগের ভিডিও দেখলে আপনাদের জন্য সুবিধা হবে, যখন আপনারা আগের ভিডিও দেখে এই ভিডিওটি দেখবেন দেন এই ভিডিওতে কিছু অ্যাকাউন্টিং টার্ম আছে যেগুলোর ব্যাখ্যা আমি আগের ভিডিও দিয়েছি, এবং এই ভিডিওটা বুঝতে এবং আরও ভালোভাবে আপনার যে কনসেপ্টগুলো ক্লিয়ার হতে সাহায্য করবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের ভিডিওর যে মেন বিষয়বস্তু আছে সেটা হচ্ছে অধ্যায় 2 লেনদেনের লেনদেন শনাক্তকরণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা কনসেপ্ট এবং এটা খুব অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলা যায়। একটা মেন কোর কনসেপ্ট এটা, লেনদেন শনাক্তকরণ। বিকজ অ্যাকাউন্টিংয়ে আমরা যা কাজ করি বা হিসাব বিজ্ঞানে যেসব কাজ করা সেগুলো লেনদেনকে ঘিরেই কাজ করা হয়। সব কিছুর কেন্দ্র থাকে লেনদেন। লেনদেন থেকে আমরা বিভিন্ন ম্যাথগুলো করে থাকি, বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আছে অ্যাকাউন্টিংয়ে সেগুলো হয়ে থাকে। তো লেনদেন শনাক্ত করবো কীভাবে, বা কোনো একটা জিনিস থেকে লেনদেন শনাক্ত কীভাবে, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলে থাকি যে লেনদেন শনাক্ত করা দেয় বা লেনদেন কোনো একটা জিনিস লেনদেন সেটা কী, কোথা থেকে শনাক্ত করা হয়, কোথা থেকে আইডেন্টিফাই করা হয়? ঘটনা থেকে। ঘটনা কি? ঘটনা যে কোনো কিছু ঘটনা, লাইক আপনার লাইফে আমার অনেক কিছুই ঘটতেছে। আমাদের লাইফে প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন কিছু ঘটে। যেমন সাপোজ আমি এখন ভিডিও বানাচ্ছি, এটা একটা ঘটনা, তাই না? তো এই যে ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনাগুলো কোথায় ঘটে? ব্যবসার প্রতিষ্ঠানে। তো অ্যাজ অ্যাকাউন্টেন্ট বা অ্যাজ আপনি যখন অ্যাকাউন্টিং করতেছেন, অ্যাকাউন্ট সবসময় বা হিসাব বিজ্ঞান সবসময় ব্যবসা দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে। মানে সে সবসময় ব্যবসায় দৃষ্টিকোণ থেকে কাজ করবে। সে কখনো মালিক পক্ষের দৃষ্টিকোণ থেকে না বা ক্রেতার পক্ষের দৃষ্টিকোণ থেকে না। সে ব্যবসা সবসময় তার ব্যবসায় দৃষ্টিকোণ থেকে কাজ করছে। ব্যবসায় দৃষ্টিকোণ থেকে যেসব ঘটনা ঘটতেছে এবং সেগুলোর ভিতরে যেটা ব্যবসার সাথে রিলেটেড, এবং সেগুলোই হচ্ছে সেই ঘটনাগুলো থেকে লেনদেন আসলে ব্যবসা শনাক্তকরণ হয়ে থাকে, লেনদেনগুলো শনাক্তকরণ হয়ে থাকে। তো যদি সংজ্ঞাতে যাই তাহলে যেসব ঘটনা অর্থের পরিমাণের পরিমাপযোগ্য অথবা বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, এই যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলোকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। অর্থাৎ এখানে এই সংজ্ঞা থেকে আমরা দুটো কন্ডিশন পাই। সেটা হচ্ছে, যদি কোনো ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করতে হবে, আপনার ব্যবসায় কোনো একটা ঘটনা ঘটছে, সেটাকে আপনি লেনদেন হিসেবে চিহ্নিত করতে চান, তবে এই দুইটা কন্ডিশন মানতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আর্থিক মূল্য থাকতে হবে, যে ঘটনা ঘটছে সেটার আর্থিক মূল্য থাকতে হবে। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব ফেলবে। মানে যে ঘটনা ঘটছে সেটা হিসাব সমীকরণের উপর যখন প্রভাব ফেলবে এবং এটা আর্থিক মূল্য থাকবে, তখনই সেটাকে লেনদেন হিসেবে আপনি বলতে পারেন বা লেনদেন হিসেবে আইডেন্টিফাই করতে পারবেন বা চুজ করতে পারবেন। উদাহরণস্বরূপ যদি বলি, বাবুল ট্রেডার্স একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে একটা নিজস্ব শর্ত থাকে। সো ব্যবসা দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখবো যে বাবুল ট্রেডার্স যে ব্যবসা প্রতিষ্ঠানের, এর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বাবুল ট্রেডার্স 25,000 টাকা একটা ক্যাবিনেট কিনেছিল, কিন্তু দোকান থেকে আসার পথে মালিক নিজে আহত হলো। এখন এই যে বাবুল ট্রেডার্স 25,000 টাকায় ক্যাবিনেট কিনেছিল, এইটা আমাদের যে দুটো কন্ডিশন আছে মিট করে না। আর্থিক মূল্য থাকতে হবে, আর্থিক মূল্য আছে, এই যে 25,000 টাকা আর্থিক মূল্য, এবং এটা হিসাব সমীকরণ প্রভাব ফেলে কিনা। অবশ্যই এই যে 25,000 টাকা যে আছে, এখানে এটা যে কী কেনা হয়েছে, ক্যাবিনেট কিনা হয়েছে। ক্যাবিনেট কিট আসবাবপত্র। তো আসবাবপত্র আমরা জানি যে হিসাব সমীকরণ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, যেটা আমরা এই ক্লাসে দেখেছিলাম। তো সেই সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব যে হিসাব সমীকরণটা আছে, সেটাতে প্রভাব ফেলে কিনা? হ্যাঁ ফেলে। আসবাবপত্র বাড়তেছে, 25,000 টাকার আসবাবপত্র বাড়তেছে, তো আসবাবপত্র আমার সম্পদ বাড়তেছে। আবার টাকা খরচ হচ্ছে, তার মানে কি? টাকাকে নগদ। আমরা জানি যে সম্পদের ভিতরে নগদ ছিল, আমরা যে উদাহরণ দেখেছিলাম। তো সেখানে তো নগদ টাকা, তো নগদ টাকা আমার কমতেছে, তো হিসাব সমীকরণে সম্পদের উপর প্রভাব ফেলতেছে, যার কারণে এটা সেটা হিসেবে গণ্য হবে। কিন্তু দোকান থেকে আসার পথে মালিক নিজে আহত হয়, তো এটা কি ব্যবসার সাথে রিলেটেড? যদি এরকম হতো যে দোকান থেকে আসার পথে মালিককে আহত হয় এবং সেই মালিকের চিকিৎসার টাকা ব্যবসা থেকে নেওয়া হয়েছে,
এবং ওই টাকার যদি পরিমাণ থাকতো, সাপোজ 10,000 টাকা ওষুধ বা চিকিৎসা খরচ হিসেবে গেছে মালিকের, তাহলে সেটা লেনদেন হিসেবে গণ্য হতো, বিকজ এর ব্যবসা থেকে টাকা বের হয়ে যাচ্ছে এবং এটা ব্যয় হিসেবে গণ্য হচ্ছে, যার কারণে সেটা হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলতেছে। সম্পদ কমতেছে, ব্যয় কি ব্যয়, আলবানকের সত্য কমায়, তো সুতরাং মালিকের সত্য প্রভাব পড়তেছে। তো পুরো বলতে গেলে হিসাব সমীকরণের প্রভাব ফেলতেছে, তাহলে সেটা আমরা বলতাম লেনদেন। কিন্তু এটা লেনদেন না, কিন্তু এটা দোকান আশেপাশে মালিক আহত হয়েছে, এখন মালিক আহত হয়েছে, হইতেই পারে যে কেউ, অনেক অ্যাক্সিডেন্ট ঘটতেছে আমাদের লাইফে, না হোক কারোর জীবনে, আমরা আশা করি, কিন্তু হতে তো প্রতিনিয়ত সবাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত? না, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কখনো যুক্ত না। যেটা যেটা ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত থাকবে সেটা, সাপোজ ধরেন যে ব্যবসা পণ্য আপনার ডেলিভার হওয়ার পথে রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এটার পণ্যের মূল্য হচ্ছে সাপোজ 25,000 টাকা, তখন সেটা এটা ব্যবসার দৃষ্টিকোণ থেকে আপনি ডেলিভার করার সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন এটা আপনার ব্যবসার সাথে রিলেটেড এবং ওটার ব্যবসার আর্থিক মূল্য আছে এবং ওটা হিসাব সমীকরণের প্রভাব ফেলে, তো এটার দুটো কন্ডিশনে মিট করতেছে, তখন ওই ডেলিভারি করতে যে দুর্ঘটনা ঘটছে সেটা লেনদেন হিসেবে গণ্য হতো। কিন্তু ওটা মালিক নিজে অ্যাক্সিডেন্ট করছে, তো সেটা তো আপনার ব্যবসার সাথে কানেক্টেড না, তো সুতরাং ওটা লেনদেন হিসেবে গণ্য হবে না। তো যে এটা এখানে বলা হয়েছে, এখানে 25,000 টাকা একটি ক্যাবিনেট কেনা একটি লেনদেন, কারণ এটা আর্থিক মূল্য আছে এবং শেষ সমীকরণ আছে, এবং এটা যার কারণে এটা লেনদেন হিসেবে গণ্য হবে, কোনোটাই না। এরপর আসি হিসাবে লেনদেনের বৈশিষ্ট্য। তো লেনদেনের বৈশিষ্ট্যটা সবাইকে বলবো, আমি যখন আপনাদেরকে এক্সপ্লেন করতেছি একটু ভালো মতো মাথায় রাখবেন, বিকজ লেনদেনের বৈশিষ্ট্য থেকে এমসিকিউ আসে। এই অধ্যায়ে আপনি 2টা থেকে 3টা থেকে 4টা এমসিকিউ পেতে পারেন লেনদেনের বৈশিষ্ট্য থেকে, বিকজ বলতে পারে যে নিজে কোন বহু নির্বাচনী প্রশ্নগুলোতে থাকে যে আপনার কোনগুলো লেনদেনের বৈশিষ্ট্য, তো থাকতে পারে 1-3টা দিয়ে, অথবা ওর যে কোনো আমার বহু নির্বাচনী কোশ্চেন দেখি সেখানে অ্যান্সার থাকতে পারে, 2টা দিতে পারে, 3টাই দিতে পারে, অথবা একটা দিয়ে থাকতে পারে। তো সেই ব্যাস, তো জাস্ট মেইন কথা হচ্ছে যে আপনার লেনদেনের বৈশিষ্ট্যটা ভালো করে মাথায় রাখবেন, তো সেখানে যাতে করে আপনার সেই অবস্থায় অ্যান্সার করতে পারেন বহু নির্বাচনী কোশ্চেন আসলে। তো লেনদেনের বৈশিষ্ট্য জানার আগে আমরা একটা বলে নেব, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতিটি লেনদেনই একটি ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনাই লেনদেন নয়। প্রতিটি লেনদেনই একটি ঘটনা, এটা মাথায় রাখতে হবে। এটা এমসিকিউতে আসে, এটা আমার মনে আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আসছিল, এটা 2020-এর কথা। সো 2020 সালে আমাদের এমসিকিউতে ছিল যে প্রতিটি লেনদেনই কি, প্রতিটি লেনদেনই একটি ড্যাশ। তো ড্যাশ দেওয়ার পর দেওয়া ছিল যে কতে দেওয়া ছিল মূল্য, ক্ষতে দেওয়া ছিল মেবি ক্ষতি, কিংবা ঘতে দেওয়া ছিল ঘটনা, তারপর একটা কোনোটাই নবে সামথিং কিছু একটা ছিল। তো ওইখান থেকে আমাদের চুজ করতে হবে ঘটনা। সো এরকমভাবে এমসিকিউ কিন্তু আসে, তো এই জন্য এই লাইনটা আমি বোল্ড করে দিছি, প্রতি লেনদেন একটি ঘটনা, এবং এই যে ঘটনা ঘটতেছে এই ঘটনাগুলোর থেকে আমরা আসলে অ্যানালাইসিস করে দেখবো যে এটা এই বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে কিনা। এই বৈশিষ্ট্যের সাথে যখন মিলবে তখন বুঝবো যে এটা লেনদেন, তাই না? তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্থের পরিমাপযোগ্য, অর্থাৎ একটি লেনদেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা অর্থের মূল্যের পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ এটাকে অর্থের মূল্যে আপনি পরিমাপ করতে পারবেন। কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা যদি আপনি অর্থের মূল্যে পরিমাপ করতে পারেন তাহলে সেটা লেনদেন হবে। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, একটি ব্যবসা ব্যবস্থাপকের মৃত্যু প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি, কিন্তু অর্থের মূল্যে পরিমাপযোগ্য নয়। ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে, এখন যার কারণে কি হয়েছে, ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা লিডারশিপ হারাইছে, কিন্তু এটা তো আর্থিক মূল্যে আপনার ক্ষতি হচ্ছে না, অর্থাৎ আর্থিক মূল্যে আপনাকে কোনো প্রভাব ফেলতেছে না ব্যবসায়, সেই কারণে এটা ব্যবসায় লেনদেন হিসেবে গণ্য হবে না। আবার ধরেন যে কোনো একটা ঘটনা ঘটছে যে আগুনে পুড়ে গেছে 20,000 টাকা মূল্যের পণ্য, 20,000 টাকা মূল্যের পণ্য আগুনে পুড়ে গেছে, তাহলে এটা কিন্তু ব্যবসার ক্ষতি হিসেবে গণ্য হবে, বিকজ এটা 20,000 টাকার মূল্যের পণ্য। তো স্বাভাবিক একটা ব্যবসার আমরা অর্থের পরিমাপযোগ্য হচ্ছে, একটা অর্থের পরিমাপযোগ্য ক্ষতি হয়েছে, তো ঘটনা ঘটেছে যেখানে আর্থিক পরিমাপযোগ্য ক্ষতিটা, যার কারণে 20,000 টাকা, তো যার কারণে যে অর্থের মূল্যে পরিমাপ করা যাচ্ছে, এই জন্য এটা লেনদেন হিসেবে গণ্য হবে। আর্থিক অবস্থার পরিবর্তন, ধরেন যে কোনো ঘটনা ঘটছে যেটা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, এখানে বলা আছে যে নগদ 5,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র কেনা হলো, এখানে ব্যবসায় আসবাবপত্রের পরিমাণ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে, যেহেতু এই ঘটনাটি ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাই এটি লেনদেন হিসেবে গণ্য হবে। আবার যদি 5,000 টাকা মূল্যে আসবাবপত্র কেনার অর্ডার দেওয়া হয় তবে এটি লেনদেন হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি আসবাবপত্র কিনছেন 5,000 টাকা দিয়ে,
এবং ওটা নগদে আপনি পে করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলেও আসছে, তাহলে কি এটা 5,000 ব্যবসা প্রতিষ্ঠানে আপনার 5,000 টাকার মূল্যে সমপরিমাণ সম্পদ বৃদ্ধি পেল। আবার 5,000 টাকা যদি আপনি সম্পদ কিনতে কাজে লাগিয়েছেন, তো নগদ অর্থ থেকে আপনার কমে গেল 5,000 টাকা। এটা লেনদেন হিসেবে কোনো কারণ আর্থিক অবস্থা পরিবর্তন ঘটতেছে এখানে, সম্পদ এক দিক দিয়ে বাড়তেছে বা সম্পদ এক দিকে কমতেছে, আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে। আবার ধরেন যে আপনি মূল অবস্থা সরি আসবাবপত্রে আপনি কেনার জন্য অর্ডার দিলেন, কিন্তু আপনার ওটার মূল্য পরিশোধ করেননি। 5,000 টাকার মূল্যের কেনার অর্ডার দিয়েছেন, কিন্তু মূল্য পরিশোধ কিন্তু করেননি। আর ব্যবসায় কিন্তু কোনো আর্থিক কোনো ঘটতেছে না কিছু, মানে লাইক নগদ কমতেছে না, নগদ বাড়তেছে না, আসবাবপত্র হচ্ছে বাড়তেছেও না, আসবাবপত্র কমতেছে না, যার কারণে লেনদেন না। এরপর হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? প্রতিটি লেনদেন হিসাব সমীকরণে প্রভাবিত করে। তো হিসাব সমীকরণ আমরা জানি যে সম্পদ, আমরা আগের এতে দেখেছিলাম, যে আগের ক্লাসে দেখেছিলাম সম্পদ যোগ দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা হলো হিসাব সমীকরণ। সো প্রতিটি ঘটনা, যে কোনো ঘটনা যদি হিসাব সমীকরণের প্রভাব ফেলে এবং আর্থিক মূল্য আছে দেখছিলাম, যেটি শর্তে ছিল আমাদের, তাহলে সেটা লেনদেন হিসেবে গণ্য হবে। এখানে একটা জিনিস হতে পারে যে ভাইয়া, বা আপনারা যেটাই হোক, আপনারা বলতে পারেন যে এই আর্থিক অবস্থা পরিবর্তন এবং হিসাব সমীকরণের মধ্যে কিছুটা সিমিলার দেখা যাচ্ছে, তাই না? আসলে কিছুটা সিমিলার, কিন্তু টেকনিক্যালি বলতে গেলে এটা সিমিলার না। লাইক আর্থিক অবস্থা পরিবর্তন আপনার সব কিছু মিলায়, সাপোজ সম্পদ বাড়তে পারে, সম্পদ কমতে পারে, আপনার আয় বাড়তে পারে, আপনার ক্ষতিও হতে পারে। সাপোজ আপনার ব্যবসা ক্ষতি হচ্ছিল, কোনো বড় অ্যামাউন্টের ডিল হয়েছে, যার কারণে আপনার ব্যবসা লাভ হয়েছে, এটা আর্থিক পরিবর্তন হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার যে পুরো ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, সে পুরো ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আপনার যে অবস্থাটা আছে, আর্থিকভাবে যে অবস্থানে আছেন, সেটা যে পরিবর্তন ঘটতেছে ব্যবসা প্রতিষ্ঠানের, সেটি হচ্ছে আর্থিক অবস্থা পরিমাপ ও পরিবর্তন। আবার যদি হিসাব সমীকরণের প্রভাব হচ্ছে আপনি যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই ইকুয়েশনের ভিতরে যে পরিবর্তনটা হচ্ছে, সেটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। আই থিঙ্ক এখন আপনারা ক্লিয়ার হবেন। তো যদি একটা উদাহরণ দিয়ে বোঝায় যে নগদে 5,000 টাকা একটা আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তাহলে কি হচ্ছে? আমার আসবাবপত্র 5,000 টাকার পরিমাণ বাড়তেছে এবং নগদে 5,000 টাকা কমতেছে। এখানেই যে আমরা ব্র্যাকেটে 5,000 টাকা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখছি, এটাতে মাইনাস ফিগার বোঝায়। লাইক আমরা যখন ম্যাথস করছি ছোটোবেলায়, যে কোনো মাইনাস ফিগারের কোনো অঙ্ক হইলে সেটা আমরা, বা বিয়োগের কোনো যেটা লাইক যেটা নেগেটিভ মান, সেটাকে আমরা আগে আমরা মাইনাস যেটা থাকে সেটা বিয়োগ চিহ্ন ইউজ করি। কিন্তু অ্যাকাউন্টিংয়ে যে কোনো আমরা ছকের ভিতরে আমরা যেটা করে থাকি, ছকের ভিতরে আমরা পুরোটা ধরেন যে কোনো জায়গায় আমরা যখন মাইনাস ফিগার বা কোনো কিছু মাইনাস করতেছি, তখন আমরা সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আনবো। এখন মোট সম্পদ সমান মোট দায় যোগ মালিকানা সত্ত্ব মন্তব্য, এই যে প্রথমে যে আমরা এই কলমের ভিতরে রাখছি, তারপরে আমরা সম্পদের সাইডে সম্পদগুলো লিখবো, এই যে বিয়োগ চিহ্ন আগে সম্পদগুলো লিখবো। দায়ের যে বক্স, দায়ের ভিতরে যে রোটা আছে বা কলমটা আছে, সেটার ভিতরে জাস্ট আমরা দায়গুলো অ্যাড করবো। যদি 5টা দায় থেকে 5টা দায়, আমরা যে 5টা দায় কতগুলো অনেকগুলো দায় উদাহরণ দেখাইছিলাম আমাদের প্রথম ক্লাসে, দায় উপাদানের ভিতরে কী কী উদাহরণ হিসেবে। তো সেই দায়গুলো এখানে আসবে, যদি লেনদেনে থাকে আসবে, লেনদেনে না থাকলে আসবে না। মালিকানা সত্ত্বের ভিতরে আমরা জানি যে আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন। তো যেগুলো এই 4টার ভিতরে যদি কোনো প্রভাব পড়তেছে, সেটা মালিকানা সত্ত্বের উপর প্রভাব ফেলে। আর মন্তব্যটা আমরা লিখি হচ্ছে যে মালিকানা সত্ত্বের উপর কী কারণে প্রভাব পড়তেছে, সেটা মন্তব্য হিসেবে আমরা লিখি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাবুলার ছক। এটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা এটাতে আলোচনা করব। জাস্ট এখন বেসিক হিসেবে আমি ছকটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল লেনদেনের আপনার ধরেন যে হিসাব সমীকরণের প্রভাব, যে 5,000 টাকা যে আসবাবপত্র ক্রয় করা হলো নগদে, নগদ থেকে কমতেছে 5,000 টাকা, আবার 5,000 টাকার পরিমাণ সম্পদ বাড়তেছে। এরপর হচ্ছে দ্বৈত সত্তা। প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইক এই কনসেপ্টটা আমরা আরও বিস্তারিতভাবে জানবো জাবেদা অধ্যায় যখন পড়বো আমরা, সেটাতে আমরা ক্লিয়ার করে দেবো আরও, এবং ওটা নিয়ে আমরা বিস্তারিতভাবে শিখবো। কারণ জাবেদা হচ্ছে বলতে গেলে হার্ট অফ দ্য অ্যাকাউন্টিং। প্রত্যেকটা কার্যক্রম শুরুই হয় জাবেদার মাধ্যমে। হ্যাঁ, লেনদেন চিহ্নিত করে লেনদেনগুলো নিয়ে আসলে জাবেদা দিয়েই শুরু হয় প্রত্যেকটা অ্যাকাউন্টিংয়ের কার্যক্রম। তো এটা প্রথম স্টেপ বলা যায়
না, প্রথম স্টেপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, কিন্তু জাবেদা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট স্টেপ বলা হয় থাকে কার্যক্রম শুরুর ক্ষেত্রে। কার্যক্রম শুরু যদি বলি সেই ক্ষেত্রে আমরা বলবো যে জাবেদা। যাই হোক, দ্বৈত সত্তা এর মধ্যে বলতে বোঝায় লেনদেনের প্রতি লেনদেন দুটি পক্ষ থাকবে, একটা সুবিধা গ্রহণ পক্ষ এবং অন্যটি সুবিধা প্রদানকারী পক্ষ বা পরিশোধ করবে, বা সুবিধা প্রদানকারী পক্ষ আর কি। উদাহরণ হিসেবে ধরুন মালিক শ্রমিকদের বেতন প্রদান করছে, মালিক 5,000 টাকার বেতন প্রদান করা হলো। এখানে এক পক্ষ হলো বেতন ব্যয়, তো বেতন ব্যয় হচ্ছে আমরা আমাদের 5,000 টাকা চাচ্ছে, এবং এখান থেকে অন্য পক্ষটি হচ্ছে কি নগদান হিসাবে, নগদ আমরা পে করতেছি। এরপর হচ্ছে সম্পূর্ণ স্বাধীন বৈশিষ্ট্য, অর্থাৎ লেনদেন একটি থেকে আরেকটি মানে সম্পূর্ণ স্বাধীনতা আছে, কোনোটি একটি থেকে আরেকটির উপর মানে নির্ভরশীল নয়, বা একটা একসাথে একটা কখনো অ্যাটাচ থাকবে না, মানে কোনোটা সম্পূর্ণ একটা নিজস্ব সত্তা বা পৃথক পৃথকভাবে জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে, প্রতিটা লেনদেনকে পৃথক পৃথকভাবে ক্যালকুলেট করতে হবে। উদাহরণ দিয়ে যদি বুঝাই, আমরা উদাহরণে আসি, তাহলে বাকিতে পণ্য বিক্রয়ের 7 দিন পর একজন গ্রাহকের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল। এখানে যে বাকিতে পণ্য বিক্রি করছে, এটা একটা ধরেন যে লেনদেন, এবং 7 দিন পর গ্রাহকের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল, এটা হচ্ছে আরেকটা লেনদেন। দুটো কিন্তু আলাদা ডিফারেন্ট লেনদেন। বাকিতে পণ্য বিক্রির ফলে যেটা হয়, যেটা আমাদের দেনাদার হয়, মানে দেনাদার হচ্ছে কারণ আমরা বাকিতে বিক্রি করতেছি, এটা আমাদের সম্পদ, দেনাদার ধরুন 10,000 টাকায়, আর বিক্রি হচ্ছে বিক্রি বাড়তেছে, আমার আয় বাড়তেছে, তো সেটা মার্কেটের সাথে প্রভাব ফেলতেছে, যার কারণে সেটা তো দুটো তো একটা লেনদেন হইলো বাকিতে পণ্য বিক্রয়। আবার 7 দিন পর গ্রাহকের কাছ থেকে টাকা পাওয়া গেল, এতে কী হলো, আপনার ধরেন যে টাকা পাইছে, তার মানে নগদ বাড়ছে, আর আপনার যে দেনাদার ছিল সেটা কমছে, অর্থাৎ এটা একটা লেনদেন হইল। যার কারণে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে বাকিতে পণ্য বিক্রিটা একটা লেনদেন, 7 দিন পর একজন গ্রাহকের কাছে 10 টাকা পাওয়া গেলো, এটা একটা লেনদেন। কোনো লেনদেন কিন্তু কোনোটার উপর নির্ভরশীল না, বা কোনোটার সাথে কোনোটা কিন্তু রিলেটেড না, দুটোর পৃথক এবং দুটোর স্বাধীনভাবে আলাদাভাবে কাজ করতে হবে, দুটো নিয়ে আলাদা ক্যালকুলেশন আছে, কোনো ক্যালকুলেশন কোনোটার উপর ক্যালকুলেশনের উপর নির্ভরশীল না। এখন হচ্ছে দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুটি হতে লেনদেন আপনি আপনার চোখের সামনে হইতে পারে, লেনদেন আপনার চোখের সামনে নাও হতে পারে, যেখানে অদৃশ্য থাকে আমরা জানি। দৃশ্যমান যদি উদাহরণ হিসেবে বলি, সাপোজ 10,000 টাকা যে আসবাবপত্র কেনা হয়, সেটা দৃশ্যমান, নাকি আপনার আসবাবপত্র আসতেছে আপনার অফিসে, আপনি কাজ করতেছেন আসবাবপত্র নিয়ে, সেটা হচ্ছে আপনার লেনদেন। কিন্তু ধরেন যে আসবাবপত্র যে প্রতিনিয়ত ইউজ করতেছেন বিভিন্ন কাজে, যার ফলে যে একটা ক্ষয় হচ্ছে, অ্যাকাউন্টিংয়ে কিন্তু আমরা সেই যে ক্ষয়টা হচ্ছে, সেই ক্ষয়টার একটা পরিমাণ নির্ণয় করি আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, এটা আমরা উপরের ক্লাসে উঠলে আমরা জানবো। বাট যে ক্ষয়টা হচ্ছে, সেই ক্ষয়টা কিন্তু একটা অদৃশ্যমান লেনদেন, ওটারও কিন্তু একটা অ্যামাউন্ট আমাদের, ওটা কিন্তু এক প্রকার ক্ষতি আমাদের জন্য, সো সেটা কিন্তু নট ক্ষতি, যে ব্যয় এক প্রকার আমাদের জন্য, যে ক্ষয়টা হয়ে যাচ্ছে, এটা কিন্তু অদৃশ্যমান হয়ে হচ্ছে, এবং ওইটার একটা অ্যামাউন্ট আমাদেরকে বের করতে হয়, ওটার একটা অ্যামাউন্ট আমাদেরকে হিসাব বিজ্ঞানে ক্যালকুলেট করতে হয়। তো এই যে এই ক্যালকুলেশন হচ্ছে, যে টাকা যে একটা ব্যয় হচ্ছে আমাদের অদৃশ্যমান হবে, যার কারণে এটা অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনা বলতে পূর্বে সংগঠিত আর্থিক বিষয়গুলো আর ঐতিহাসিক লেনদেন হিসেবে পরিচিত, অর্থাৎ পূর্বে আমরা জানি যে কিছু ঘটনা ঘটে পূর্বে এবং কিছু ঘটনা ঘটে ভবিষ্যতে, তো অর্থাৎ ভবিষ্যতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা কিনা আমার যেটার জন্য আমি আজকে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে, যেটা ভবিষ্যতে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, তো যার কারণে সেটা লেনদেন হিসেবে গণ্য হবে। যদি বলি অনাদায়ী দেনার জন্য ভাতা, প্রাপ্য হিসেবে বার্তার জন্য ভাতা, এগুলো দুই রকম জিনিস, দুটো আমি এক্সপ্লেন করবো এখন। সেটা হচ্ছে অনাদায়ী দেনার জন্য ভাতা। অনাদায়ী দেনার জন্য ভাতা বলতে কী বোঝায়, অর্থাৎ অনাদায়ী দেনা বলতে বোঝায় আপনার যে দেনাদার আছে, আপনি হয়তো বা ব্যবসা দৃষ্টিকোণ থেকে যদি ভাবেন, তাহলে দেনাদারের কাছ থেকে আপনি টাকা নাও পেতে পারেন, আপনি বিক্রেতার কাছ থেকে ধারে বিক্রি করলেন, কিন্তু টাকা নাও পেতে পারেন। ওটার জন্য আমাদের যে প্রত্যেক বছর লাভ যে হইতেছে, সেটা থেকে আমরা কিছু পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট ফান্ডে আমরা রাখি বা ভাতা রাখি, যাতে করে যেই ভাতাটা রাখতে যে ট্রানজ্যাকশনটা সৃষ্টি হচ্ছে, বা যে লেনদেনটা বা যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে, সেটা ঐতিহাসিক ঘটনা হিসেবে গণ্য হবে। এবং এই যে অনাদায়ী দেনা যে আমরা ভবিষ্যতে না পাইতে পারি, এটার জন্য আজকে যে আমরা ভাতাটা রাখতেছি, ভাতাটা তৈরি রাখতেছি বা ফান্ডটা তৈরি রাখতেছি, এই জন্য এটা লেনদেন হিসেবে গণ্য হবে। আবার ধরেন প্রাপ্য হিসেবে বার্তার জন্য ভাতা, লাইক প্রাপ্য হিসেবের উপর বলতে জানেন, প্রাপ্য হিসেব মানে দেনাদার, তো
ব্যক্তি যে প্রাপ্য হিসাব বা দেনাদার, ওনার কাছে যে আমরা বিক্রি করতেছি, এখন ওনার কাছ থেকে আমরা টাকা আদায়ের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি। যে ঠিক আছে, 10,000 টাকার পণ্য বিক্রি করছি, আমি বললাম যে আপনি 3 দিনের মধ্যে যদি আমার টাকাটা ফেরত দেন, আপনি 7,000 টাকা দিলেই হবে। কিন্তু আমার বিক্রয় মূল্য ছিল 10,000 টাকা, আমার কিন্তু ক্ষতি হচ্ছে, তাই না? তো যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির জন্য আমার যে বাট্টাটা 3,000 টাকা যে ক্ষতি, এই বাট্টাটার জন্য আমার যেটা আলাদা 3,000 টাকা একটা ফান্ড যে রেডি রাখবো এখন থেকে, তাহলে যে যেই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো, তার ফলে যে ঘটনার সৃষ্টি হলো, সেটা ঐতিহাসিক ঘটনা হিসেবে গণ্য হবে। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছে লেনদেনের বৈশিষ্ট্যগুলো নিয়ে। এবং আমি বলবো যে প্লিজ লেনদেনের বৈশিষ্ট্যটাকে নিয়ে বা বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতো পড়ে যাবেন, জাস্ট মাথায় রাখার জন্য। কারণ এখান থেকে এমসিকিউ আসে, বহু নির্বাচনীতে এমসিকিউ 3টা থেকে 4টা পাবেন আপনি, গ্যারান্টি দিতে পারি। এরপরে হচ্ছে লেনদেনের প্রকারভেদ। লেনদেন মূলত 4 প্রকার হয়ে থাকে: বাহ্যিক লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, নগদ লেনদেন এবং ধারে লেনদেন। বাহ্যিক লেনদেন হচ্ছে সংজ্ঞায় যদি বলা থাকে যে কোনো আর্থিক ঘটনা দুটি পক্ষ বা সংস্থাকে প্রভাবিত করে, তখন তাকে বাহ্যিক লেনদেন বলে। অর্থাৎ কোনোটা ঘটনা ঘটছে এবং সেটা ভিন্ন দুটি পক্ষ বা সংস্থা প্রভাবিত করে। ভিন্ন পক্ষ বলতে দুইটা ভিন্ন বিষয়বস্তু, সাপোজ বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে ঘটনা ঘটে বা লেনদেন ঘটে। তারপর ধরেন যে সরবরাহকারীর সাথে এবং বিক্রেতা, সরবরাহকারী এবং ক্রেতা, সরবরাহকারী এবং ক্রেতাদের ভিতরে ঘটনা ঘটে। এই যে ঘটনাগুলো ঘটে বা লেনদেনগুলো ঘটে, সেগুলোকে বাহ্যিক লেনদেন বলে। অর্থাৎ সেগুলো প্রতিষ্ঠানের বাইরে ঘটে, বাইরের সাথে আমাদের যে লেনদেনগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেনটা হচ্ছে যেটা, যে ঘটনাগুলো বা যে লেনদেনগুলো আপনার অভ্যন্তরে ঘটে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে। সাপোজ যন্ত্রপাতির অপচয়, এই যন্ত্রপাতির যে অপচয় হচ্ছে, যে আমি একটা অদৃশ্যমান লেনদেন আমরা দেখছিলাম লেনদেনের বৈশিষ্ট্যতে। তো অদৃশ্যমান লেনদেন যে হচ্ছে, তো বা যে লেনদেনটা ঘটতেছে, এটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় এবং অভ্যন্তরের ভিতরে ঘটতেছে। ব্যবসার যেটা শুধুমাত্র ব্যবসার রিলেটেড, ব্যবসার অভ্যন্তরীণ রিলেটেড, ব্যবসার বাইরে কোনো পক্ষ এর সাথে রিলেটেড না, এই জন্য সেটা অভ্যন্তরীণ লেনদেন হিসেবে গণ্য হবে। এরপর হচ্ছে নগদ লেনদেন। নগদ লেনদেন জানি যে নগদে যে অর্থের আদান প্রদান বা হচ্ছে, নগদে যে ঘটনাগুলো ঘটতেছে, লেনদেনগুলো হচ্ছে, সেগুলো নগদ লেনদেন। আর ধারে লেনদেন মানে যে ঘটনাগুলো ধারে হচ্ছে, সাপোজ ধারে পণ্য বিক্রয় হচ্ছে, ধারে ক্রয় হচ্ছে। সো এই যে ধারে যে সব যতগুলো লেনদেন হবে, সেগুলো হচ্ছে ধারে লেনদেন। উদাহরণ দিয়ে বলতে পারি যে যদি নগদ লেনদেনে বলি, তাহলে খাবারের জন্য 1,000 টাকা প্রদান করা হয়। সাপোজ খাবার খাইছেন, কোথা থেকে খাবার খাওয়াইছে, যে সাপোজ ব্যবসা প্রতিষ্ঠান যায় না, তাদের ক্লায়েন্টকে নিয়ে প্রতিষ্ঠান বিভিন্ন রেস্টুরেন্টে বা বুফেতে তারা বসে ডিলিং করে না। তো যার কারণে ডিলিং করার কারণে কী হয়, যে খাবারটা হয়, রেস্টুরেন্ট ক্লায়েন্ট আসছে অফিসে, ক্লায়েন্টকে সাথে ডিলিংয়ের কারণে খাবার দাবার হইলো, সেখানে আপনার অফিসের ফান্ড থেকে টাকা খরচ হচ্ছে, যার কারণে এটা নগদ লেনদেন হিসেবে গণ্য হচ্ছে খাবারের জন্য। আমার ধরেন যে আজ প্রয়োজনীয় সামগ্রী কিনে পরে মাসে মূল্য পরিশোধ করা হলো। সাপোজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী দরকার, সেগুলো আপনি কিনলেন বিক্রেতার কাছ থেকে, এবং আপনি বললেন যে আপনি পরের মাসে এটা মূল্য পরিশোধ করবেন। তো সেটা কিন্তু ধারে লেনদেন হলো, কারণ আপনি নগদে বা ব্যাংকে কোনোভাবেই করেন নেই, সুতরাং এটা ধারে লেনদেন হিসেবে গণ্য হবে। এরপর আসি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। ছকে দেখানো হলো। সো ছকে দেখানো হলো বলতে ট্রাবুলার ছক। এই যে ছকটা দেখতেছেন, ট্রাবুলার ছক, এটা আমরা নেক্সট ক্লাসে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো, আপনাদের শেখাবো। এবং নেক্সট ক্লাসে আমরা ম্যাথের মাধ্যমে আপনাদের পুরো লেনদেন শনাক্তকরণ বলেন এবং ট্রাবুলার ছক বলেন, সবগুলো আমরা আপনাদের নেক্সট ক্লাসে বিস্তারিতভাবে আপনাদেরকে শেখানো হবে। তো এইখানে আমরা জানবো যে হিসাব সমীকরণ, লেনদেন কীভাবে হিসাব সমীকরণের প্রভাব ফেলে, এবং এখানে 7টা প্রভাব আছে, 7 প্রকার প্রভাব ফেলে হিসাব সমীকরণের উপর লেনদেন। এবং এই 7 প্রকারের প্রভাবের বাইরে আসলে কোনো প্রভাব হয় না হিসাব সমীকরণের উপর। পৃথিবীর যে কোনো লেনদেন ঘটুক, প্রত্যেকটা লেনদেন এই 7 প্রকার লেনদেনের ভিতরে যে কোনো একটা প্রভাব ফেলবে, যে কোনো একটা প্রভাব হবে। মানে আপনার 100টা যদি প্রতিষ্ঠানে 100টা লেনদেন ঘটে, ধরুন 100টাই লেনদেন, এবং ওই 100টা লেনদেনের এই 7 প্রকার প্রভাবের ভিতরেই পড়বে। আপনি 7 প্রকারের প্রভাবের ভিতরে ক্লাসিফিকেশন করতে পারবেন। এবং এটা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, পৃথিবীর আমেরিকার প্রেক্ষাপটে চিন্তা করেন, পৃথিবীর যে কোনো দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, পৃথিবী আপনি যদি বাইরেও পড়তে চান, আপনি বাইরে পড়তে গেলেও আপনি হয়তো বা অ্যাডভান্স শিখবেন, কিন্তু 7 প্রকারের বাইরে আপনি পাবেন না এই প্রভাবের বাইরে।
সো এখন প্রথম প্রভাবটা হচ্ছে যদি কোনো সম্পদ বৃদ্ধি পায় তাহলে মোট দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি উদাহরণ দিয়ে বুঝি 5,000 টাকা নগদ দিয়ে ব্যবসা শুরু হলো। তো ব্যবসা শুরু হলো তার মানে কি, মোট সম্পদ বৃদ্ধি পেলো, মানে টাকা নগদ টাকা যোগ হলো, নগদ টাকা আসলো, এই যে নগদ টাকা প্লাস হয়েছে আমার এখানে। নগদ টাকা প্লাস হওয়ার কারণে আমার সম্পদ বৃদ্ধি পায় এবং মোট দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখানে কি হচ্ছে, নগদ টাকা ব্যবসা শুরু হয়েছে, শুরু মানে মূলধন আসলো, আমার যে ক্যাপিটাল সেই মূলধনটা আসলো আমার কাছে। তো মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে আমরা জানি যে মূলধন মালিকানা সত্ত্বেরই উপাদান। তো মূলধন বৃদ্ধি পেলে কী হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমরা আই থিঙ্ক আপনারা যদি আমাদের প্রথম ক্লাসটা দেখে থাকেন তাহলে জানবেন যে সেখানে বলছিলাম যে মূল যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ ছিল সেখানে কিন্তু আমাদের মূলধন, ব্যয়, আয়, উত্তোলন 4টা উপাদান ছিল, সেখানে দেখাইছিলাম এটা কিন্তু মালিকানা সত্ত্বের উপাদান। তো এখানে 5,000 টাকা মূলধন বৃদ্ধি হয়েছে, যার কারণে মালিকানা সত্ত্ব 5,000 টাকা বৃদ্ধি পাইছে। অন্য একটা লেনদেন যদি ধরি যে ধারে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, তাহলে কি হবে, 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করছে, দ্যাট মিনস আমার ধারে যন্ত্রপাতি ক্রয় করছে। যন্ত্রপাতি হচ্ছে এক প্রকার সম্পদ, আমার যার কারণে সম্পদ বৃদ্ধি পাবে। এই যে আমরা এখানে যদি আমার এখানে যদি আপনার 100টা লেনদেন থাকে এবং 100টা যদি সম্পদ হয়, আপনার সম্পদ এখানে 100টা মানে কলাম হবে বা রো হবে, 100টা কলাম করে হবে, যাতে করে আপনি এই সম্পদ সাইডে এক একটা নতুন কলাম করে হবে যেগুলো সম্পদ হিসেবে গণ্য হবে। সম্পদের শুধুমাত্র সম্পদ, তার এগুলো সম্পদের আন্ডারে সম্পদ হিসেবে আমাদের গণ্য। তো সুতরাং যন্ত্রপাতি ক্রয়, যার কারণে সম্পদ, তো যার কারণে সম্পদের যে ঘরে যে কলাম আছে সেখানে যন্ত্রপাতি যোগ হয়েছে এবং 5,000 টাকার পরিমাণ যন্ত্রপাতি আমরা ক্রয় করছি, তো 5,000 টাকার পরিমাণ যন্ত্রপাতি বাড়ছে। কিন্তু এটা হচ্ছে ধারে, আমরা যদি ধারে কোনো কিছু ক্রয় করলে সেটা আমাদের দায় সৃষ্টি হয়, বিকজ আমাদের এই টাকাটা ভবিষ্যতে পরিশোধ করতেই হবে। সো দায় হইলে আমরা কি জানি, যদি ক্রয় হয় এবং সে ক্রয় হইলে জিনিসটা প্রদেয় হিসেবে গণ্য, কারণ ধারে ক্রয় করছি, আমরা ধারে ক্রয় করছি, যে কোনো ক্রয় যদি ধারে করা হয় সেটা প্রদেয় হিসাবে গণ্য হবে। সুতরাং এটা প্রদেয় হিসাব 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, কারণ এটা ধারে ক্রয় হয়েছে। দ্বিতীয় ইফেক্ট বা দ্বিতীয় প্রভাব যদি দেখি, তাহলে মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। অর্থাৎ কোনো কারণে মোট সম্পদ যদি হ্রাস পায়, মোট দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পেতে পারে। ধরুন প্রদেয় হিসাবে 3,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে কি হয়, ধরুন যে প্রদেয় হিসাবে 3,000 টাকা পরিশোধ করা হলো, অর্থাৎ প্রদেয় হিসাবে যেটা ছিল 3,000 টাকা, যেমন আমার টাকা দিতে হইতো, সেটা আমি দিছি 3,000 টাকা, তাই না? তো তাহলে নগদে আমি টাকা দিছি অবশ্যই, যার কারণে আমার নগদ সম্পদ আছে সেটা মাইনাস হয়েছে বা কমছে। এবং দায়, যে আমার দায় ছিল সেটাও 3,000 টাকা আমি পরিশোধ করছি, তার মানে দায় কমছে। সেটা হচ্ছে দ্বিতীয় একটা প্রভাব। আরেকটা যদি লেনদেনে যাই, তাহলে নগদে প্রদত্ত বেতন 10,000 টাকা, অর্থাৎ আমার বেতন দিতে হবে মাসের প্রথমে, আসছে 1 তারিখ, 1 তারিখে আমার বেতন দিতে হবে, নগদে পে করছি আমার শ্রমিকদের। সেক্ষেত্রে কী হবে, নগদে প্রদত্ত বেতন 10,000 টাকা, তো নগদে দেওয়া হয়েছে, তার মানে নগদ সম্পদ সেটা হ্রাস পাচ্ছে বা সেটা কমতেছে, 10,000 টাকা কমছে। এখানে বেতন হচ্ছে ব্যয়, ব্যয়। সো আমরা জানি যে মালিকানা সত্ত্বের ভিতরে ব্যয়, আয়, মূলধন, উত্তোলন যে আছে, এর ভিতরে যদি আয় বাড়ে বা কমে, সেটা কিন্তু মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়ে। যেহেতু ব্যয় বাড়লে আমাদের মালিকানা সত্ত্ব কমে, সুতরাং 10,000 টাকা আমরা এখান থেকে মাইনাস হয়েছে। তো সম্পদও কমছে আমার, তো ব্যয়ও বাড়ছে, তো যার কারণে আমার মালিকানা সত্ত্ব কমছে। এরপর তৃতীয় যে প্রভাবটা, সেটা হচ্ছে একটি সম্পদের পরিমাণ বাড়ে তবে অপর সম্পদের পরিমাণ কমবে। অর্থাৎ একটি সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কমবে। সাপোজ নগদে 1,00,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে নগদে, তো নগদে সম্পদ ক্রয় করার কারণে নগদে 1,00,000 টাকা গ্যাস মানে আমার ক্রয় করছি, তার মানে আমাকে দিতে হয়েছে, তো নগদ আমার সম্পদ কমছে 1,00,000 টাকা। অন্যদিকে যন্ত্রপাতি আমরা নতুন আনছি, তার মানে আমার 1,00,000 টাকা পরিমাণ যন্ত্রপাতি বাড়ছে, তো যন্ত্রপাতিতে 1,00,000 টাকা হবে। ধরেন যদি এটা বলা হয়তো ধারে 1,00,000 টাকা যন্ত্রপাতি ক্রয়, তবে কি হতো, নগদ হতো না, এখানে আমার হয়তো এখানে নগদ থাকতো না, এখানে আমার আর আমরা প্রাপ্য হিসেবে যোগ করতাম। প্রাপ্য হিসেবে আমরা জানি বা দেনাদার বা প্রাপ্য হিসাব, সেটা কিন্তু আমরা দেখছিলাম প্রথম ক্লাসে, যে সেটা সম্পদ হিসেবে গণ্য হবে, সম্পদের উপাদানে দেখছিলাম আমরা যে, তো প্রাপ্য হিসাব আমার হচ্ছে এখানে বাড়তো, কারণ আমি ধারে ক্রয় করছি। ও সরি ভুল হয়েছে, সেটা হচ্ছে প্রদেয় হিসাব, সো সরি। তো আমার সেখানে প্রদেয় হিসাব হতো, ধারে যদি আমি ক্রয় করতাম তবে সেটা প্রদেয় হিসাবে গণ্য হতো।
এবং যন্ত্রপাতি এখানে 1 লক্ষ টাকাই বাড়তো এবং পদ হিসেবে 1 লক্ষ টাকা আরও বাড়তো, বিকজ আমি ধারে ক্রয় করছি, তো আমার দায়ের দেনাটা বাড়তেছে বা দায়টা বাড়তেছে, সেখানে 1 লক্ষ টাকা হিসাবে হতো, যেখানে ধারে হইতো। তো এখানে নগদে বলছে, তার মানে নগদে কমবে, আর নগদে আমরা ক্রয় করছি, নগদ টাকা কমতেছে এবং যন্ত্রপাতি 1 লক্ষ টাকা বাড়ছে, তখন 1 লক্ষ টাকা আমরা এখানে যোগ করছি। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, অর্থাৎ আপনার যদি কোনো লেনদেনে থাকে, উদাহরণ হিসেবে যদি বলি, মালিকের ব্যক্তিগত 5,000 টাকা ব্যবসায়িক ঋণ হিসেবে পরিশোধ, অর্থাৎ মালিকের সত্ত্ব বাড়লো এখানে, কেননা আমি মালিক ব্যক্তিগতভাবে 5,000 টাকা দিয়ে দায় পরিশোধ করছি। যদি এমন না যে ব্যবসার লাভ থেকে আমরা দায় পরিশোধ করছি, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে সেটা আমার আয় কমতো এবং আপনার ধরেন যে সেটা ডিফারেন্ট সিনারিও হতো। বাট এখানে মালিক ব্যক্তিগতভাবে 5,000 টাকা পরিশোধ করছে ব্যবসায়িক ঋণ, এটা কিন্তু ব্যবসা থেকে যায়নি, যার কারণে এটা দায় ঠিকই কমছে, কিন্তু এটা মালিকানা সত্ত্ব আবার বাড়াইছে, বিকজ এটা ব্যবসার মূলধন দিছে মালিক। এক প্রকার বলতে গেলে টেকনিক্যালিভাবে আপনার মালিক ব্যবসায় ইনভেস্ট করছে বা বিনিয়োগ করছে, যার কারণে এটা মালিকের মূলধনটা বাড়ছে, মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পেয়েছে। এরপরের প্রভাবটা হচ্ছে মালিকের সত্ত্ব হ্রাস পেলে মোট দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ ধারের 7,000 টাকা ক্রয় যদি উদাহরণ হিসেবে বলি, তো এখানে মালিকের সত্ত্ব হ্রাস পেলে মোট দায় বৃদ্ধি পাবে। তো আমি ধারে পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় হচ্ছে ব্যয়, তখন ব্যয় যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি আমার মালিকের সত্ত্ব হ্রাস পাচ্ছে, এবং ধারে ক্রয় করছি, সুতরাং প্রদ হিসাব বৃদ্ধি পাচ্ছে, সুতরাং 7,000 টাকা আমার দায় বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর যদি প্রভাব বলি, তাহলে যদি একটি দায় বৃদ্ধি পায় তবে অপর একটি দায় হ্রাস পাবে, অর্থাৎ আপনার একটা দায় বৃদ্ধি পেলো তো আরেকটা দায় হ্রাস পাচ্ছে। উদাহরণ হিসেবে যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে 20,000 টাকা ঋণ নিয়ে প্রদ হিসাব পরিশোধ করা হলো, অর্থাৎ আপনি 20,000 টাকা ঋণ নিলেন, আবার প্রদ হিসাব পরিশোধ করলেন, তো ঋণ নিয়েছেন, ঋণও কিন্তু একটা দায়। তো এই যে আমাদের দায়ের যে আমার কলাম আছে, দায়ের কলামে আমরা দায়ের যে রো আছে, রোটা আমরা আরেকটা ঋণ যোগ করছি। সো এই ঋণ যোগ হয়েছে এবং এখানে 20,000 টাকা যোগ হয়েছে, বিকজ আমরা 20,000 টাকা ঋণ নিছি এবং 20,000 টাকা আমরা পরিশোধ করছি প্রদ হিসাব যে ছিল, আমরা সেটা 20,000 টাকা পরিশোধ করছি, সুতরাং 20,000 টাকা মাইনাস হলো প্রদ হিসাব থেকে। শেষ প্রভাব, 7 নম্বর প্রভাব, মালিকানা সত্ত্বের আনুপাতিকভাবে বৃদ্ধি ও হ্রাস পাওয়া, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধিও পেয়েছে আবার হ্রাসও পেয়েছে। এটা হচ্ছে আপনার উদাহরণ হিসেবে যদি বলি যে মালিক 5,000 টাকা পণ্য তুলে নিল, সো আমরা জানি উত্তোলন, পণ্য তুলনা মানে হচ্ছে উত্তোলন। তো এটা হচ্ছে আমাদের চার্ট এবং আমরা দেখতেছি যে এই যে মালিকানা সত্ত্ব এর মধ্যে 5,000 টাকা পণ্য তুলে নিয়েছে, এবং পণ্য তুলে নিয়ে পণ্য যে আমরা কিনছিলাম, পণ্য কেনার ফলে কী হয়েছে, আমার ব্যয় হয়েছিল না, ব্যয় বৃদ্ধি পেয়েছিল না, ব্যয় বাড়ছিল, এখানে ব্যয় কমতেছে বা ব্যয় হ্রাস পাচ্ছে। সো 5,000 টাকা ব্যয় হ্রাস পাচ্ছে, আমার এখানে কমতেছে, যার কারণে আমার কি মালিকানা সত্ত্ব বাড়তেছে, কারণ আমরা জানি ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমেছে, সুতরাং ব্যয় যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব অবশ্যই বাড়বে। তো মালিকানা সত্ত্ব 5,000 টাকা বাড়তেছে এবং উত্তোলন 5,000 টাকা কমতে, মানে 5,000 উত্তোলন বাড়তেছে, তার মানে কমতেছে, কারণ আমরা জানি উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়, তো বা মাইনাসে উত্তোলন মারলে আমাদের মালিকানা সত্ত্ব কমে, সুতরাং 5,000 টাকা কমতেছে, একদিক দিয়ে 5,000 টাকা বাড়তেছে, আবার একদিক দিয়ে আমার 5,000 টাকা কমতেছে, বিকজ আমার ব্যয় হ্রাস পাচ্ছে আবার উত্তোলনও হচ্ছে। তো এই ছিল ব্যবসার উপর, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এবং পৃথিবীতে যত প্রকার লেনদেন আছে প্রত্যেকটা লেনদেন এই 7 ধরনের প্রভাবের বাইরে হয় না, সত্যি কথা বলতে। সো এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং জানি ভিডিওটি লম্বা হয়েছে, বাট আমাদের এর মাধ্যমে অধ্যায় 2 যে যতগুলো থিওরিটিক্যাল আমাদের কনসেপ্ট ছিল সেগুলো আমরা ফিল আপ করে ফেলছি ম্যাক্সিমাম। আমাদের বাকি আছে লেনদেনের কিছু ডকুমেন্টেশন বা অন্য আরও কিছু জিনিস, ছোটো খাটো জিনিসগুলো বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শেখাবো, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা আমাদের কোয়েশ্চেন সলভ দেখাবো, এবং আমরা কিছু নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন দেখাবো নিয়মের, যেগুলোর বাইরে আসলে বোর্ড পরীক্ষা কোয়েশ্চেন আসে না। তো যাতে করে এগুলো প্র্যাকটিস করে গেলে আপনার লেনদেন অধ্যায় 2-এ যদি আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন আসে সেটা আপনি পারবেন, যে ধরনের কোয়েশ্চেন দেওয়া হোক না কেন, যত কঠিন কোয়েশ্চেন দেওয়া হোক না কেন, আপনি আনসার করতে পারবেন। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা আমাদের চ্যানেল
ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের পুরো যেই নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে সিলেবাসটা আছে সেটা কভার করব আমরা। তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে, এবং যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে আপনি সবার আগে ভিডিওগুলো পান। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।